যেটার সাথে আপনি হেলান দিয়েছিলেন এতক্ষণ, আপনি কি জানেন এটা কি? নামটা জানি না ঠিক, তবে চিনি। কি বলেন তো এটা? এটাতে আসলে এটার সঙ্গে বইমেলার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। হ্যাঁ, এই যে বইমেলা সেজে উঠেছে, এই যে বিভিন্ন স্টলগুলো সেজে উঠেছে, তো বইমেলা সেজে উঠবার অন্যতম একটা অনুষঙ্গ হচ্ছে এই কাঠের ফর্মাটা। কারণ এর উপর উঠেই এই যে আমরা যে স্টলের নামগুলো দেখতে পাচ্ছি, কিংবা স্টল তৈরি, হাতুড়ি পেরেকের ঠোকাঠুকি, সব কিছুর সাথে কিন্তু এটা জড়িত। একদমই। তাহলে আজকে আমরা এই অনুষঙ্গকে সঙ্গ করেই আমাদের আয়োজনটা শুরু করি। অবশ্যই দর্শক, বইমেলা সেজে উঠবার একটা অন্যতম অনুষঙ্গ আমাদের সাথে আছে, এবং সেই অনুষঙ্গের সাথেই আমরা শুরু করছি ভাষার ক্যানভাস, এবং চিরাচরিতভাবে প্রতিদিনের মতো আপনাদের সাথে আছে আমি নীল মাহবুব এবং আমি হিমাতুল জান্নাত। আমি নামটা বলার সুযোগ দিই হিমি। এবং হিমি, বইমেলা কিন্তু আসলে একদম শেষের দিকে হাঁটছে এখন, দৌড়াচ্ছে বলবো না, কারণ আরো কয়েকটা দিন গেলে আমরা বলবো যে বইমেলা শেষের দিকে দৌড়াচ্ছে। তবে এই যে বইমেলা যখন শেষের দিকে হাঁটছে, ঠিক সেই সময় বইমেলার রংটা আসলে কতটা রঙিন মনে হচ্ছে, একদম যা দেখছেন আপনি, সেটাই আমি আসলে জানতে চাই। আজকে আসলে বইমেলার 12তম দিন। তবে আমার কাছে মনে হয় যেন, যেহেতু গতকাল নারী দিবস গিয়েছে, তার আগে শুক্র শনি গিয়েছিল, মানুষের সমাগমটা তুলনামূলক বেশি ছিল। তার জন্য আজকের দিনটা একেবারেই আমার কাছে মলিন লাগছে। আসলে মনে হচ্ছে গত 2-3 দিন যেমন দেখেছিলাম তার তুলনায় কম। তবে যেহেতু এখনো সময় আছে, বেলা গড়ানোর সাথে সাথে স্বাভাবিকভাবেই পাঠকরা আসবেন বইমেলায়, এবং ভিড়টা আশা করি বেড়ে যাবে। দারুণ। এবং বইমেলায় যারা প্রকাশক আছে তারা কিন্তু এই যে বইমেলায় আরো একটা শুক্রবার এবং শনিবারের অপেক্ষায় তারা আছে, এবং তারা হয়তো বলছে যে ওই দিনগুলোতে বইমেলায় ভিড়টা হয়তো বা বাড়বে। যদিও আমরা আসলে একটু শঙ্কা প্রকাশ করছি, কারণ এই ঈদের সময় অনেকে কিন্তু বাড়ি ফেরার গল্প আছে, এবং সেই বাড়ি ফেরার গল্পে কিন্তু ঢাকা শহরের অর্ধেক মানুষই আসলে বাড়ি ফিরে যাবে। সেটা একটা শঙ্কা কাজ করছে, কিন্তু তারপর আমরা আশা করি যে প্রকাশকরা যেটা ভাবছেন সেটা যেন হয়। হ্যাঁ, একদমই। কারণ বইমেলায় আসলে প্রকাশকরা অপেক্ষায় থাকে, লেখকরাও তাদের নতুন বই নিয়ে অপেক্ষায় থাকে যে নতুন বই আসবে, পাঠকরাও আসবে, প্রকাশকরাও চায় যে স্টলে নতুন বই সাজাবে এবং পাঠকরা এসে সেই নতুন বইগুলো নেড়েচেড়ে দেখবে। যেহেতু ঈদ সামনে, দেখা যাক, আশা করছি জমজমাট হয়েই উঠবে, যেহেতু এখনো বাকি আছে। ইনশাল্লাহ আমরা এটা আশা করি। এবং এই কথা বলতে বলতেই আমরা ফোন করে একজন লেখককে আসলে ডেকে নিয়ে এসেছি, কারণ এই যে সময়টা, সেই সময়টা লেখকের পদচারণা খুব একটা এই বইমেলাতে আমরা দেখি না। তো আমাদের সাথে আছে মোজাফফর হোসেন, এবং কথা সাহিত্যিক। তার কাছে আসলে জানতে চাইবো, প্রথমে যেটা জানতে চাই, এই বইমেলায় নতুন কি বই এসেছে? নতুন বই বলতে এমনিতে তো অনেক বই আসছে, আপনি নিশ্চয়ই আমার স্পেসিফিক জানতে চান। আমার দুটো অনুবাদের বই এসেছে। একটি অনুবাদের ছোট গল্পের কালেকশন, ইংরেজি অনুবাদ, সেটি আমার অনুবাদ করা না, আমার গল্পের অনুবাদ করেছেন অধ্যাপক হারুনুজ্জামান। তো তার অনুবাদেই বইটি প্রকাশিত হয়েছে বাঞ্জেরি প্রকাশনী থেকে, বিটুইন টু লাইফস। আরেকটি বই আমি নিজে অনুবাদ করেছি ইংরেজিতে। এটা হলো আমাদের রাবেয়া খাতুনের একটি উপন্যাস, আপনার বাগানের নাম মালনি ছড়া, একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এটি আমি ইংরেজিতে অনুবাদ করেছিলাম, এটা প্রকাশ করছে অন্য প্রকাশ। আচ্ছা, আমার দুটো বই এবার যদি বলি, মানে দুটো বই এসেছে এবং দুটোই আসলে ইংরেজি। তো মোজাফফর হোসেন, মানে বাংলা মোজাফফর হোসেনকে আবার কবে পাবো, কোন বই মেলায় পাবো? না, আগামী বই মেলায় আশা করি। আমার মনে হলো যে একটু ব্রেক দেওয়া উচিত। আমার টানা বই প্রকাশিত হয় প্রতি বছরই। আর আমি মেলা কেন্দ্রিক এই ব্যাপারটা থেকেও আমি মনে করি আমাদের লেখকদের সবারই ভাবা উচিত যে ফেব্রুয়ারি একটা অকেশন, কিন্তু বই লেখার কাজ যেমন আমরা সারা বছরই করি, সবাই তাই করে, প্রকাশনার কাজটিও আমার মনে হয় সারা বছর ধরে হতে পারে। প্রকাশনার ধরুন একটা বছরের মাঝামাঝি হলো, তো বই মেলাটা থাকবে একটা একসঙ্গে আমাদের উদযাপন করার সময়, যেটা আমরা সবাই মিলেই করি। কিন্তু এই যে প্রকাশকরা শুধুমাত্র বইমেলার জন্য কেন অপেক্ষা করে? এটা আমাদের একটা কালচার হয়ে গেছে, অবশ্যই ব্যাড কালচার। কারণ এটা কেন্দ্রে দেখবেন যে অনেক প্রকাশক, সিজনাল পাবলিশারও কিন্তু আছে, যারা এই 2-3 মাস প্রকাশনা ব্যবসার সঙ্গে থাকেন এবং অন্য সময় তারা অন্যান্য ব্যবসার সঙ্গে থাকেন। এটা একটা থাকে, ধরেন রুটিন ওয়ার্কের মতো। কিন্তু প্রকাশনা যারা আমাদের দেশের সিরিয়াস এবং বড় পাবলিশার, বড় ওই অর্থে যারা বই প্রকাশনা করেই ধরেন সার্ভাইভ করে, যারা প্রফেশনালি কাজটা করেন, তারা কিন্তু সারা বছর বই করেন এবং তাদের প্রসেস কিন্তু চলতে থাকে। ধরুন আমি একটা মানবলিপি দিলাম মার্চ মাসে দিলাম, ওই বইটি হয়তো অক্টোবর নভেম্বরে প্রকাশিত হবে। এই বাই দিস টাইম এটা কিন্তু 5-6 মাস ধরে তাদের কাছে থাকে এবং তারা প্রসেসের মধ্যে থাকে তারা। কিন্তু আমি বলবো যে ওভারঅল কালচারের এইটা আবার দেখা যায় না, যে 2-3 মাসের জন্য অনেক প্রকাশক আসেন এবং দ্রুত 1-2 মাস কাজ করে বইমেলাটা শেষ হয়, আবার কিছুদিন তাদের কোনো খোঁজ থাকে না। ইমি, আপনি কি জানেন যে ওনার একটা রেস্তোরাঁ আছে? তাই নাকি? এবং জেনে নিই। এবং সেই রেস্তোরাঁর নাম জানেন আপনি? নামটা শুনছিলাম একটু আগে। মানুষের মাংসের রেস্তোরাঁ। সেই রেস্তোরাঁর কি খবর, কেমন চলছে এখনো? না, রেস্তোরাঁ যে আমি বললেন যে নাম, এমনি অবশ্যই আমি ইনভাইট করবো না এই রেস্তোরাঁয়। না, এটা আমার গত 5-7 বছরে নতুন যে পাঠক শ্রেণীর সৃষ্টি বলবো,
তার ক্রেডিট এই বইটার উপর যাবে, কারণ এই বইটা প্রকাশিত হওয়ার পর থেকেই আমি নামের কারণেই মনে করি হয়তো ইয়াং জেনারেশন ভাবছেন যে এটা একটা থ্রিলার বা নানান রকম ফ্যান্টাসি, কিন্তু আসলে সেটা না। কিন্তু না হয়েও তারা বইটা পড়ার পর আবার তারা অন্যদেরকে রেকমেন্ড করছেন তাদের বন্ধু সার্কেলে। তো এইভাবে এই বইটি স্প্রেড হয়েছে এবং আমার সোফার বলবো যে মানুষ আসলে বই হলেও রেস্তোরাঁ নামের কারণে কিনা জানি না মানুষ আকৃষ্ট হয়। এখন ভাবছি নেক্সটে কোনো বইয়ের নাম কোনোভাবে কৌশলে রেস্তোরাঁ ঢুকিয়ে দেওয়া যায় কিনা। না, লেখালেখি যেহেতু আছে আমার কাছে মনে হয় আকৃষ্ট আসলে হবেই। যেহেতু লেখালেখির কথা চলছিল, আমি একটু জানতে চাই, লিখতে বেশি ভালো লাগে নাকি পড়তে বেশি ভালো লাগে? না, লেখাটা একটু ক্লান্তিকর ইন এ সেন্স। যদি অনেক সময় আমরা যারা সারা বছর লিখি, নানান কারণে লিখতে হয়, তখন সব লেখা প্রাণের তাগিদে থাকে না, এটা বলতে অসুবিধা নাই, কারণ অনেক প্রবন্ধ অনেক সময় আমরা লিখি। কিন্তু যখন কোনো গল্পের মধ্যে আমরা হুকড হয়ে যাই, তখন পাঠকের থেকে লেখাটা একটা ইন্টারেস্টিং মনে হয়, কারণ এটা তখন আমি মনে হয় যখন লিখি তখন তো আমি পড়িও, মানে গল্পটা তো আমি জানি না। আমার অনেকটা আপনার যেমন পাঠক হিসেবে আপনি একটা গল্প পড়ার সময় একটু একটু করে এগোন, লেখক হিসেবে তাই হয়। তো সুতরাং আমার মনে হয় তখন এনজয় করি অ্যাজ এ রাইটার অ্যান্ড অ্যাজ এ রিডার। এই যে লিখতে লিখতে আসলে গল্পের ভিতরে ঢুকে যাওয়া, এই যে কলম চালানো, আমিও যদি লিখতে বসি আমি কিন্তু হুট করে আসলে পেরে যাব না। তো আমি আসলে জানতে চাচ্ছিলাম, এটার জন্য কি নির্দিষ্ট কোনো সময় করা থাকে বা কিসের উপরে আসলে ভিত্তি করে পংক্তিমালাগুলো সাজানো হয়? না, এটা মনে হয় যে ডিপেন্ড করে। আপনি দেখতে এখন হাঁটতে হাঁটতে হঠাৎ করে মনে হতে পারে নীল ভাইয়ের কোনো একটা কথা থেকে আমার একটা বাক্য, একটা চিন্তা আসলো নতুন করে, ওইটা আমি হয়তো মোবাইলে নোট নিলাম। কিন্তু লেখার জন্য ভালো সময় হচ্ছে যখন আপনি একা নিঃসঙ্গ থাকবেন এবং আপনাকে অনেক রকম বিরক্তিকর যে ব্যাপারগুলো থাকে, নয়েজেস, মোবাইল ফোন, নানান রকম ডিস্ট্রাকশন থাকে, এগুলো অ্যাভয়েড করে যখন আপনি থাকবেন। তো ইউজুয়ালি আমার জন্য যেটা হয়, আমি রাতে মিডনাইট প্রিফারেবল অথবা আর্লি মর্নিং, এই সময়টা আমি লিখতে পছন্দ করি। কিন্তু ফ্যাকাল্টি যেটা আপনার সবসময় ক্রিয়েশনের যে ফ্যাকাল্টি, এটা চলতে থাকে, এটা অনবরত। এটা হয় আমরা নোট নিই, অনেক সময় মেমোরিতে রাখি, তো এইভাবে আমার মনে হয়। কিন্তু ফাংশনাল রাইটিং সেটা আসলে আবার ডেস্কে তো বসতে হবে, ফলে সেটা রাতে আমরা স্পেসটা ভালো হয়। তাহলে কি এখন লেখালেখিতে কলমের থেকে বেশি ডেস্ক বা কম্পিউটারেই সময় যায়? আমি আসলে কখনোই কলমে লিখি নাই। আমি লিখি প্রায় যদি বলি 2011 সালে আমার প্রথম বই প্রকাশিত হয়েছে, বাট তার আগে হয়তো কলমে লিখতাম আমি যখন স্কুল লাইফে ছিলাম। কিন্তু পাবলিশড অথর হিসেবে আমার যা এটা হয়েছে আমি পিসিতে, কম্পিউটারে, এবং আমি কলমে লিখতে এখন স্বচ্ছন্দ বোধ করি না, কারণ কম্পিউটারে যেটা ব্যাক স্পেস থাকে আপনি জানেন যে প্রতি মুহূর্তে আমরা দুটো লাইন লিখি, আবার একটা মাইনাস করি, আবার আরেকটা লাইন লিখি, আবার মাইনাস করি। তো এই প্রসেসটা আসলে এডিটিং প্রসেসটা হয়তো, তো এটা কলমে আমি জানি না এটা কী করে এরেজ করবো, আবার কাটাকাটি করব। তো এটা আমরা আসলে অভ্যস্ততার ব্যাপার। আমার মনে হয় যারা আমাদের আর্লি জেনারেশন আছেন তাদেরকে আবার আপনি কম্পিউটারে বসাই দিলে দেখবেন যে তাদের মেমোরি কাজ করছে না, মানে অনেকভাবে মনে হচ্ছে ব্লকটা আমি লিখতে পারছি না। আমাদের ক্ষেত্রে উল্টো হয়, মানে কাগজের দামটা বেঁচে যাচ্ছে কিন্তু বিদ্যুৎ খরচটাও আসলে বেড়ে যাচ্ছে। যাই হোক, আমি একটু জানতে চাই যে এই যে যেমন মানুষের মাংসের রেস্তোরাঁর কথা বললাম, আপনি বললেন যে ওই নামটাই হয়তো বা পাঠকদেরকে মানে আকৃষ্ট করেছে। আমি একটু জানতে চাই যে বইয়ের ক্ষেত্রে নাম বাছাইটা বা এই যে নামকরণ করাটা, এটার জন্য আসলে লেখকের কতটা সময় ব্যয় হয় এবং এটার জন্য আসলে কতটা সময় ব্যয় করা উচিত? এইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। মানে আপনি যদি আমার বইগুলো বলি, যেমন একটা ছিল খুন হয়ে যাচ্ছে সব সাদেক বা আদি পাপের পরের পাপ। তো আমি সবসময় নামের ক্ষেত্রে যেটা হয় যে আমার অনেক সময় এমন হয় যে নামটা আগে আমার কাছে আসে। ধরুন আমি একটা উপন্যাসের নাম লিখ বা গল্পের ক্ষেত্রে নামটা আমি মাথার মধ্যে গুনগুন করছি একটা লাইন, ওই নামটা থেকে গল্পের জন্ম হচ্ছে। এরকম আমার অনেক অসংখ্যবার এরকম ঘটেছে। আবার উপন্যাসের ক্ষেত্রে যেটা হয় যে একটা নাম নিয়ে শেষ করলাম, কিন্তু ওই নামটা আমার পছন্দ হলো না, তখন আবার ভাবতে ভাবতে 2-3 মাস চলে গেল বা অনেকটা সময় চলে যায় একটা নাম ঠিক করতে। এবং যতক্ষণ না আমি আমার মনের মতো একটা নাম নির্বাচন করতে পারছি ততক্ষণ কিন্তু আমি পাবলিশারকে দিতে পারছি না। এখন এটা হতে পারে যে নাম ইম্পর্টেন্ট কিনা, কারণ আমাদের একটা সময় দেখবেন উপন্যাসের নাম ছিল, ধরুন আয়েশা, একটা উপন্যাসের নাম দিয়ে দিল, মানে একটা চরিত্রের নাম উপন্যাসে দিয়ে দিল, সেন্ট্রাল ক্যারেক্টারকে। তো আমরা ওইভাবে আমাদের জেনারেশন এসে আমরা দেখবো এখনকার সাহিত্যে আপনি শুধু একটা সেন্ট্রাল নাম দিয়ে দেবেন, ওইটা মাথার মধ্যে আপনার মধ্যে কোনোভাবে ব্যঞ্জনা তৈরি করেন। একটা নামের মধ্যেও কিন্তু আপনার মধ্যে স্টোরি তৈরি করে, যে নামটার মধ্যে আমি দেখি তো এটা আসলে গল্পটা কি, তাই না? তো এই জিনিসটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, এই নামকরণটা। এটা শুধু আপনার বইয়ের নাম না, আমি যখন একটা গল্পের নামকরণও করি তখনও কিন্তু আমি গল্পের নামকরণ করার ক্ষেত্রে আমি খুবই সচেতন হই এবং অনেক চিন্তা করে একটা নাম নির্বাচন করি। আচ্ছা, এবার যে বিষয়টা জানতে চাইবো যে এবার যে বইটি আপনি অনুবাদ করলেন, মানে সেই বইটি কেন বেছে নিলেন অনুবাদের জন্য, কি কারণ? ভালো প্রশ্ন। আমি আসলে খুব যে অনুবাদ করি তা না, কিন্তু এই রাবেয়া খাতুনী উপন্যাসটি ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, এবং সাম্প্রতিক সময়ে আমার মনে হয়েছে যে এখন আমরা আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে চর্চা করার পরিসর বলি বা স্বাধীনতা বলি এবং প্রয়োজনীয়তা বলি, এইগুলো সবগুলোই বেড়ে গেছে। নতুন জেনারেশন আমরা দেখবো নানানভাবে ইতিহাস থেকে বিভ্রান্ত হয়, আমাদের রাজনৈতিক ইতিহাস চর্চা থেকে।
কিন্তু ফিকশন যেটা দেখবেন কথা সাহিত্য, এই ইতিহাসটা বিকৃত হয় না, কারণ এটা জনজীবনের ইতিহাস। মুক্তিযুদ্ধের যক্ষ উপন্যাস মানে কিন্তু জনগণের সেখানে জীবন আছে, রাজনৈতিক জীবন না। তো আমার কাছে মনে হলো ইট ইস রাইট টাইম যে আমি এখন একা ধারাবাহিকভাবে কয়েকটি মুক্তিযুদ্ধের উপন্যাস আমার ইচ্ছে আছে যে আমি অনুবাদ করবো। রাবেয়া খাতুন আমাদের আর্লি রাইটার, আমরা জানি বাংলাদেশের, তাকে দিয়ে শুরু করছি। আবার এই উপন্যাসটা নির্বাচনের ক্ষেত্রে আরেকটা কারণ ছিল যে চা বাগান। ধরুন আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধটাকে আমরা সবসময় একটা প্রান্তিক জায়গা থেকে দেখার চেষ্টা করি না, তো চা শ্রমিকরা কিভাবে তারা আক্রান্ত হলো ওই সময়টাতে, এটাও আমার একটা ফোকাস পয়েন্ট ছিল। তো এই জায়গা থেকে আসলে করছি। আরেকটা জায়গা থেকে যে ইংরেজি করা, কারণ আমাদের দেশের সাহিত্য আপনারা জানেন যে ইংরেজি অনুবাদ হয় না বললেই চলে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের জেনারেশনের অনেক কাজ করা আছে যে আমাদের টেক্সটগুলোকে ইংরেজি অনুবাদ করা। একদম শেষ প্রশ্ন, খুবই সংক্ষেপে জানতে চাইবো যে আমাদের যে সাহিত্য, সেই সাহিত্যকে আসলে বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরতে, আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে অনুবাদ কতটা আসলে জরুরি এবং কতটা প্রয়োজন? এটা এই অর্থে বলা যায় এছাড়া কোনো অপশন নেই আপনার হাতে, অনলি অপশন আপনার ট্রান্সলেশন করা। এখন হতে পারে এটা কিভাবে হবে, এটা আমরা বারবার একই কথা বলি, যেহেতু বাংলা একাডেমি ট্রান্সলেশন ডিপার্টমেন্টে আমি নিজেও কাজ করি কর্মসূত্রে, সরকারি পৃষ্ঠপোষণ ছাড়া এবং একই সঙ্গে বেসরকারি ধরুন কর্পোরেট যারা পুঁজিবাদী প্রতিষ্ঠান আছে তাদের পৃষ্ঠপোষণ ছাড়া এটা সম্ভব না। এটা একটা ব্যাপক কাজ এবং এইটাই আলটিমেট আমাদের এখন জাতীয় দায়িত্ব বলবো, যদি সরকারের বলি, রাষ্ট্রের বলি, আমাদের লেখকদের বলি, যে আমাদের সাহিত্যকে ইন্টারন্যাশনাল জায়গায় পৌঁছে দেওয়া। তাহলে কিন্তু আপনি দেখবেন যে আমাদের আর একটা অ্যাভিনিউ খুলে যাবে, যে লেখকদের সার্ভাইভাল, ফুল টাইম প্রফেশন। আপনি ইন্টারন্যাশনালি একজন বেস্টসেলার, একজন অথর হলে আপনি আলটিমেটলি একটা ডোরওয়ে খুলে যাবে সবার জন্য। ধন্যবাদ, এবং আমরা শেষ করব। তবে আমি চাই যে আজকে কিছুটা সময়ের জন্য উপস্থাপক হয়ে যান। আমাদের আয়োজনের নাম ভাষার ক্যানভাস। ভাষার ক্যানভাস থেকে ছোট্ট একটা বিরতি নিয়ে নেন। ভাষার ক্যানভাসে যারা আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ, এই টুকটকে লাল আর আমাদের সুন্দর চমৎকার গন্টির সঙ্গে, তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা বইমেলায় আসবেন। বইমেলা বছরের যে কোনো সময় হতে পারে। আমাদের এবার মনে হচ্ছিল যে এই রমজানের কারণে বাধাগ্রস্ত হবে কিনা, আমার মনে হয় না। যে কোনো সময় আমরা বই প্রেমী মানুষ, বইমেলায় যারা আসতে পারছে না তাদেরকে বলবো ঘরে বসে আপনারা কিন্তু বই কালেক্ট করতে পারেন। যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন সবাইকে ধন্যবাদ। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ভাষার ক্যানভাস এবং আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব এবং আমার সাথে আছে হিমাতুল জান্নাত। এবং এই মুহূর্তে আমরা বসে আছি কারণ আপনাদেরকে একটি কথা আমরা আসলে বলতে চাই যে এই বইমেলা হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে যদি আপনি একটুখানি হাঁপিয়ে ওঠেন, তাহলে বিভিন্ন স্টলের সামনে কিন্তু আসলে তাদের এরকম ছোট ছোট টুল আছে যেখানে আপনি খানিকটা সময় বসে একটু হলেও জিরিয়ে নিতে পারেন, পাশাপাশি ওই স্টলের যে বইগুলো আছে সেগুলোও দেখে নিতে পারেন। তো সেই কারণে আমরা মনে করলাম যে বিরতির পর আমরা একটু বসেই শুরু করি, কিন্তু এখন আমাদেরকে আসলে দাঁড়াতে হবে কারণ আমাদেরকে এখন বইমেলার গল্পগুলো আসলে বলতে হবে। এবং এই মুহূর্তে আমরা আছি চন্দ্রবিন্দু প্রকাশনীর সামনে এবং সেখানে আমরা প্রকাশক এবং একজন লেখক দুজনকে আসলে পেয়ে গিয়েছি। দুজনই আছেন, কিন্তু দুজন দুই প্রান্তে কেন? মানে প্রকাশক এবং লেখক আসলে দুজন তো পাশাপাশি থাকবার কথা, কিন্তু লেখক এক প্রান্তে, প্রকাশক আর এক প্রান্তে কেন? দেখতে দেখতে দুইজন দুই প্রান্তে চলে গেছে আর কি। আচ্ছা, এই যে দুই প্রান্তের দুইজন মানুষ, প্রকাশক এবং লেখক, কিন্তু বইমেলায় এসে তো এক প্রান্তে আসলে তারা জুটি বাঁধে। তো প্রকাশক এবং লেখকের সম্পর্কটা আসলে কেমন হওয়া উচিত? প্রকাশক এবং লেখক আসলে একে অপরের সাথে এতভাবে জড়িত যে একটা বই লেখা থেকে শুরু করে এটা মেলায় নিয়ে আসা এবং লেখা বইটার বাণিজ্যিকীকরণ, প্রচার, একজন প্রকাশকের অনেক বড় ভূমিকা। সেটা কি প্রকাশক করে আসলে? অধিকাংশ প্রকাশক করেন না, ঠিক আছে, কিন্তু কিছু 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 প্রকাশক করেন। আচ্ছা, পরিচয় করে দিইনি। আমাদের সাথে আছে মাঝার সরকার। তিনি একজন কবি এবং পাশাপাশি তিনি একজন সাংবাদিকও, এবং তার একটি বই এবার বইমেলায় এসেছে, যে বইটি আসলে হিমির হাতে। হিমি, বইটির নাম কি? বইটির নাম রূপঝড়ে রাধা জাগে। রূপঝড়ে রাধা জাগে। এই বইটি নিয়ে নিশ্চয়ই কোনো প্রশ্ন আপনার থাকতে পারে। হ্যাঁ, আমি বইটি আসলে পড়ছিলাম বিরতির সময় এবং এখান থেকে আমি একটা কবিতাও দেখেছি। কবিতাটি নিয়ে একটু জানতে চাই। আসলে কবিতার শিরোনামটা নিয়ে বিশেষ করে লেখা আছে, গন্তব্যের চেয়ে পথই সুন্দর। পথ সুন্দর হলো, গন্তব্য কেন সুন্দর হলো না? গন্তব্য আসলে কবি আসলে ঘুরে বেড়াতে পছন্দ করে, কারণ কবি আসলে কোথাও যেতে চায় না। কবির যে এখানে গন্তব্য কবির প্রার্থনা নাও থাকতে পারে, কবি হাঁটতেই পছন্দ করে এবং তার যে অনবরত যাত্রা, এই জার্নির মধ্যেই থাকতে চায়, কোথাও পৌঁছাতে চায় না। সে অর্থে আসলে গন্তব্যের চেয়ে তো পথই সুন্দর। আমরা পথেই থাকতে চাই, যাচ্ছি, পথ শেষ হচ্ছে না। পথ কি আসলে শেষ হয়? গন্তব্য বলতে আসলে কিছু নাই। গন্তব্য তো কখনো কিছু থাকে না, গন্তব্য তো কখনো থাকে না, কোনো সব যাত্রায় গন্তব্য থাকে না। ঠিক আছে, পথ যেহেতু সুন্দর হয়, কবিতা পড়তে পড়তে শেষ কবিতার শিরোনামটাও আমার খুব ভালো লেগেছে, পথের মাঝে কখনো একাকিত্ব থাকে। পথ যেহেতু সুন্দর হয়, তাহলে কি একাকিত্বও সুন্দর? একদম, একাকিত্বই সুন্দর এবং একাকিত্বই নৈতিক। কারণ আমরা দিন শেষে একাই থাকি। আমরা যখন ঘর থেকে বের হই, যখন ঘরে ফিরি, এসে অনেকের সাথে দেখা হয়, কিন্তু যখন ঘরে ফিরি একাই কিন্তু ঘরে ফিরি।
দিন শেষে মানুষ একা, এবং একা মানুষই নৈতিক। কিন্তু এই একাকিত্ব তো অনেকের ভিতরে আসলে বিষাদগ্রস্ততাও আসলে তৈরি করে, এবং সেই বিষাদের কারণে দেখা যায় আমরা অনেক ধরনের ঘটনা কিংবা দুর্ঘটনার মুখোমুখিও হই। কিন্তু এই একাকিত্বটাকে আসলে কিভাবে উপভোগ করা উচিত? একাকিত্ব এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মনে করি। একাকিত্ব নিয়ে আমি খুব ভাবি, একাকিত্ব নিয়ে আমার এখানে এই কবিতার বইয়ে বেশ কিছু কথা আছে একাকিত্ব নিয়ে। একাকিত্ব যে আমি এক জায়গায় বলেছি যে আমি একা নই, আমার একাকিত্ব আমার সঙ্গে হাঁটে। একাকিত্বটা আসলে এটা যাপন করার বিষয়, যে একাকিত্ব যখন আমি একা থাকি তখন আমি কি করি, বই পড়ি, গান শুনি, আকাশের দিকে তাকাই, খুবই সুকুমার বৃত্তি যেটাকে বলে, সুকুমার বৃত্তির সাথে থাকি। বাসায় আমি ছোট একটা বাগান আছে আমার, কি বলে এটা, ছাদ বাগান, সেখানে আমি গাছেদের সাথে সময় কাটাই। সেখানে দেখা গেল যে ছাদ বাগানে আমি একটা জায়গায় একটা ছোট পাত্রের মধ্যে পানি রাখি, সেখানে কাক পাখি সে পানি খায়। তো আসলে মানুষ একা যখন থাকে তখনই আসলে সে পৃথিবীর সান্নিধ্যে থাকে, ঈশ্বরের সান্নিধ্যে থাকে। ঈশ্বরকে পেতে হলে ঈশ্বরের ধারণা, যেটা ঈশ্বর বলতে শুধু যে তথাকথিত ধারণা না, ঈশ্বরকে যেটা বলি যে গুরুকে পেতে হলে কিংবা যে হায়ার পাওয়ার, সেটা কিন্তু একাকিত্বেই অনুভূত হয়। দারুণ দারুণ। এবং আমরা তো একজন লেখকের সাথে কথা বলছিলাম, কিন্তু প্রকাশকের কাছে তো আসলে অনেক লেখক আছে। এবার আমি একটু জানতে চাই যে চন্দ্রবিন্দুতে এবার কয়জন লেখকের কয়টা নতুন বই আসলো? এবার নতুন বইয়ের সংখ্যা 31টা নতুন বই আসছে। গল্প, উপন্যাস, গদ্যের বই, প্রবন্ধের বই আসছে, কবিতার বই আসছে। পাঠকের আগ্রহ কেমন দেখছেন আসলে? আবার আরেকটা বিষয়, যে নতুন লেখকদের প্রতি পাঠকের আগ্রহ কেমন? নতুন লেখকদের প্রতি পাঠকের একটা আগ্রহ থাকে, তবে নতুন বইমেলার একটা বড় সুবিধার জায়গা হচ্ছে যে নতুন পুরাতন সব লেখকের সাথে নতুন নতুন পাঠকের পরিচয় ঘটে। এবার এটার একটা ঘাটতি দেখা যাচ্ছে যে ব্যাপকভাবে লোক সমাগম না হওয়ার কারণে এটা বোধহয় আমরা দেখতে পাচ্ছি। আমরা চাই না যে এই ঘাটতিটা থাকুক, আমরা চাই যে প্রত্যেকটা প্রকাশনী আসলে যে বইগুলো বের করেছে সেই বইগুলো পাঠক প্রিয়তা পাক, এবং পাঠক আসলে এই বইমেলায় আসুক এবং বই কিনুক, কারণ বইমেলা আর খুব বেশি দিন নেই, আমাদের একদম শেষ মুহূর্তে শেষ করতে হবে। হ্যাঁ, বইমেলার রঙিন রঙিন গল্পগুলোই আসলে আমরা তুলে ধরি আপনাদের কাছে। তবে এমন রঙিন গল্পগুলো আরও জানতে চোখ রাখুন ভাষার ক্যানভাসে। আজকের মতো বিদায় নিচ্ছি।